এই তো এই মাসের শুরুতেই রংপুর রাইডার্স জিতে এসেছে গ্লোবাল সুপার লিগের শিরোপা। একটা ইন্টারন্যাশনাল টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শিরোপা জয় কিন্তু রংপুর রাইডার্সের জন্য যেমন বড় অর্জন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উল্লেখযোগ্য ব্যাপার। কেননা এর মাধ্যমে আমাদের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এরকম টুর্নামেন্টে অংশগ্রহণের জায়গাটা ওপেন হয়ে যেতে পারে, তাদের দিক থেকেও আগ্রহের জায়গাটা বাড়তে পারে, তাদের ব্যাপারে অন্যদের আগ্রহের জায়গাটাও বাড়তে পারে। এখন যেভাবেই দেখি না কেন, শেষ পর্যন্ত গিয়ে রংপুর রাইডার্সের জন্য ওই টুর্নামেন্টটা এই বিপিএল এর একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট, যেটা অন্যান্য দলগুলো আসলে খেলতে পারেনি। এই জায়গাটাতে তারা এগিয়ে থাকবে, কিন্তু প্রশ্নের যে জায়গা, সেই এগিয়ে থাকার সুবিধা নিয়ে গ্লোবাল সুপার লিগের মতো বিপিএলও কি চ্যাম্পিয়ন হতে পারবে রংপুর রাইডার্স? কেমন দল করেছে তারা, তাদের শক্তি দুর্বলতা কি, কোচ এক্স ফ্যাক্টর কি, শেষ পর্যন্ত কি এইসব আলোচনার পর আমি আমার একটা প্রেডিকশন করব রংপুর রাইডার্সকে নিয়ে। আপনি এটা মিলিয়ে নিতে পারেন, যদিও রংপুর রাইডার্সের মাঝখানে বেশ কিছু সেটব্যাক ঘটে গিয়েছে। দেখুন, রংপুর রাইডার্সের যখন আমরা আলোচনা করছি, তখন শুরুতে যদি দলটা নিয়ে আলোচনা করি, সেটব্যাকের কথাটা শুরুতেই চলে আসবে সৌম্য সরকার। সৌম্য সরকার ওই গ্লোবাল সুপার লিগের ফাইনালে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, টুর্নামেন্টে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট বিবেচিত হয়েছেন, ভালো ফর্মে আছেন, ন্যাশনাল টিমও সেই ফর্মটা তিনি ক্যারি করেছেন। কিন্তু ওই ন্যাশনাল টিমেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে খেলার সময় তার আঙ্গুল ফেটে যায়, সেখানে 5টা সেলাই দিতে হয়েছে, যে কারণে 3 থেকে 4 সপ্তাহের জন্য তিনি বাইরে থাকবেন। ফলে টুর্নামেন্টের শুরুর অংশে সৌম্য সরকারকে রংপুর রাইডার্স পাবে না, এইটা একটা সেটব্যাক। কিন্তু আমি যদি দলের আলোচনা করছি, সৌম্যর কথা শুরু দিয়ে বললাম, কারণ ওপেনিং এর ওই জায়গাটাতে তিনি রয়েছেন। ওপেনিং এ সৌম্য সরকারের সঙ্গে এখানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ধরেন সাইফ হাসানকে আমি দেখতে পাচ্ছি তাদের রয়েছেন, এবং বিদেশি কালেকশন কিন্তু তাদের এই জায়গাটাতে বেশ ভালো। অ্যালেক্স হেলস, তাকে রংপুর রাইডার্স যেভাবে নিয়ে এসেছে, যেভাবে ছিনিয়ে নিয়ে এসেছে ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে, সেইটা কিন্তু ওই প্লেয়ার ড্রাফটসের ঠিক আগে আগে তুমুল আলোচনার মধ্যে ছিল। অ্যালেক্স হেলস তিনি ঢাকা ক্যাপিটালসে খেলবেন, তারা অফিসিয়াল মানে তাদের সোশ্যাল মিডিয়াতে সেটা ঘোষণা দিয়ে দিয়েছে। পরে আবার ঘোষণা দিল যে না, বিয়ে সংক্রান্ত কারণে অ্যালেক্স হেলস তা এই বছর ঢাকা ক্যাপিটালসে খেলছেন না। ওই দিনই আবার রাত্রে 12টার সময় রংপুর রাইডার্স জানালো যে সামনের বিপিএল এ অ্যালেক্স হেলস খেলছেন এই রংপুর রাইডার্সে। ইংলিশ এই ব্যাটসম্যানের ইনক্লুশনটা রংপুর রাইডার্সের জন্য নিঃসন্দেহে যেভাবে তারা এনেছে ঢাকার কাছ থেকে ছিনিয়ে, সেইটাকে যদি একপাশে সরিয়েও রাখি, তারপরেও এই ইনক্লুশনটা আসলে দুর্দান্ত। তাদের ওপেনিং এখানে স্টিভেন টেইলর রয়েছেন, যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, গ্লোবাল যে সুপার লিগে যিনি খেলেছিলেন, এবং এখানটাতে আফগানিস্তানের সাদিকুল্লাহ আটাল রয়েছেন, যিনি খুবই ধারাবাহিকভাবে আসলে রান করতে পারেন বলে আমরা দেখেছি। সেইটাকেই তিনি এই বিপিএলেও নিয়ে আসবেন কিনা দেখার বিষয়। তো তাদের টপ অর্ডারটা কিন্তু মোটামুটি বেশ শক্তিশালী। রংপুর রাইডার্সের মিডল অর্ডারে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান থাকবেন। রংপুরের সঙ্গে তিনি খুবই ঘনিষ্ঠভাবে, ওতপ্রোতভাবেই জড়িয়ে রয়েছেন। দল তৈরি করা থেকে শুরু করে মাঠে নেতৃত্ব দেওয়া, সবকিছু মিলিয়ে সোহানের ব্যাটের দিকেও রংপুর রাইডার্স তাকিয়ে থাকবে। এখানেতে তাদের ইরফান শুক্কুর রয়েছেন, এবং একটা লেট ইনক্লুশন হয়েছে ভালো, সেটা হচ্ছে গিয়ে আজিজুল হাকিম তামিম। আমাদের এই যে আন্ডার-19 এশিয়া কাপ জয়ী টিমের যিনি ক্যাপ্টেন, যিনি এরপরে ওই এনসিএল টি-20তেও ভালো পারফর্ম করেছেন, তাকে কিন্তু দলে পরবর্তীতেই যে কয়েকদিন আগেই অন্তর্ভুক্ত করেছে এই রংপুর রাইডার্স। এইটা একটা খুব ভালো ইনক্লুশন হতে পারে। আর এইখানটাতে হচ্ছে গিয়ে পাকিস্তানের ইফতিকার আহমেদ ও খুশদিল শাহ রয়েছেন। তাদের উপরে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে, মানে এরকম যখন বিপিএল এর মতো টুর্নামেন্টে তাদের উপরে সেই আশাটা রাখাই যায়, রংপুর সেই আশা রেখেই তাদেরকে নিয়ে এসেছে। কার্টিস ক্যাম্পার, আইরিশ অলরাউন্ডার, তিনিও রয়েছেন। লেট অর্ডারে তিনিও ব্যাটে ঝড় তুলতে পারেন। বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিনও এইখানটাতে রয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিনের ইস্যু আছে, তার আগে হচ্ছে আমি একটু ব্যাটিংটা তো শেষ করলাম, স্পিন বোলিং ডিপার্টমেন্টটা শেষ করে আসি। সেইখানটাতে লিড করবেন শেখ মাহেদী হাসান। শেখ মাহেদী দুর্দান্ত ফর্মে রয়েছেন, দারুণ ফর্মে তিনি রয়েছেন, এবং রংপুর রাইডার্সের হয়েও তিনি বিপিএল এ বরাবরই ভালো খেলেন। সো তিনি এখানটাতে স্পিন আক্রমণের লিডার হিসেবে থাকবেন, অফ স্পিনার, এবং সঙ্গে বাহাতি স্পিনার রাকিবুল হাসান জুনিয়রকে এইবার রংপুর রাইডার্স নিয়েছে। এইখানটাতে তাদের আরেকটা সেটব্যাক হয়ে গিয়েছে যে আল্লাহ নবী গাজানফার, আফগানিস্তানের যে মিস্ট্রি স্পিনার, তাকে রংপুর রাইডার্স দলে টেনেছিল, দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু এই মাত্রই জানানো হলো যে আমরা জানতে পারলাম তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তিনি এই সিজনে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন না। আফগানিস্তানের হয়ে তিনি টেস্ট কল আপ পেয়েছেন। সো যেই ফেজটাতে তার খেলার কথা ছিল, সেই ফেজটাতে রংপুর রাইডার্স আর তাকে পাচ্ছে না। এইটা রংপুর রাইডার্সের জন্য আরেকটা সেটব্যাক বলেই আমার কাছে মনে হয়।
পেস বোলিং যে ডিপার্টমেন্টটা, সেই পেস বোলিং ডিপার্টমেন্টে হচ্ছে গিয়ে বাংলাদেশি পেসারদের মধ্যে এখানে কামরুল ইসলাম রাব্বি তিনি রয়েছেন, গ্লোবাল সুপার লিগে যিনি ভালো পারফর্ম করেছেন। নাহিদ রানা রয়েছেন এবং তার গতি দিয়ে তো তিনি চমকে দিতেই পারেন। টি-20তে ফর্মটা তিনি কিভাবে কতটা নিয়ে আসবেন সেইটা আসলে দেখার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় হবে। রেজাউর রহমান রাজা তিনিও কিন্তু এই রংপুর রাইডার্সে এইবার এই দলটার মধ্যে তিনিও এই দলটাতে রয়েছেন, ফলে তাদের পেস বোলিং ডিপার্টমেন্টটাতেও সঙ্গে কার্টিস ক্যাম্পারের কথা আমি বলছিলাম, আর হচ্ছে গিয়ে আকিব জাভেদ তিনিও রয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিনের যে ইস্যুটা সেটা হচ্ছে গিয়ে রংপুরের এবার তাকে ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছে। গতবার তিনি ফরচুন বরিশালে ছিলেন। মোহাম্মদ সাইফুদ্দিন আসলে কতটা ফিট থেকে টুর্নামেন্টে কতটা নিজেকে দিতে পারবেন সেইটা একটা প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু তিনি যদি থাকেন এবং তিনি যদি হচ্ছে গিয়ে সেই সার্ভিসটা দিতে পারেন, তিনি যদি ওই খেলাটা খেলতে পারেন, তাহলে নিঃসন্দেহে এটা রংপুরের জন্য একটা বিরাট বড় প্লাস পয়েন্ট হবে। সেইটা তার লেট অর্ডারে ব্যাটিং বলেন, সেইটা তার হচ্ছে গিয়ে বোলিং বলেন, সবকিছু মিলিয়ে কিন্তু তিনি রংপুরের জন্য একটা খুব ভালো তুরুপের তাস হয়ে উঠতে পারেন। রংপুর রাইডার্সের কোচ হিসাবে আছেন হচ্ছে গিয়ে মিকি আর্থার। বিভিন্ন ইন্টারন্যাশনাল টিমের কোচ তো তিনি ছিলেনই, সঙ্গে তিনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও কোচিং করিয়ে তিনি খুবই অভ্যস্ত। এইটাও রংপুরের জন্য একটা ভীষণ শক্তির জায়গা বলেই ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়। আর তাদের টিমটার মধ্যে যদি আমি বলি যে এক্স ফ্যাক্টরের যে জায়গাটা, সেইটা আমার কাছে মনে হয় নাহিদ রানা। মানে টি-20 ফরম্যাটে তিনি আসলে কতটা কি করতে পারবেন, তিনি এইটা কিন্তু এখনো খুব একটা পরীক্ষিত না, প্রমাণিত নয়, কিন্তু আমরা দেখেছি যে তিনি গতি দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট এই ব্যাটসম্যানদের আসলে ভরকে দিতে পারেন। সো সেই জায়গাটাতে কিন্তু তার ওই সম্ভাবনার জায়গাটা রয়েছে যে এইখানটাতে এক্স ফ্যাক্টর হয়ে একটা খুব ভালো পারফর্ম করার এই সামনের বিপিএলটাতে। রংপুরের যে শক্তির জায়গা বলে আমার কাছে মনে হয় যে একটা বড় শক্তির জায়গা তাদের ওই গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়াটা, এই কনফিডেন্সটা তারা নিয়ে আসবে। শক্তির জায়গা হচ্ছে ওই টুর্নামেন্টে খেলার কারণে টিমের একটা বন্ডিংটা, জেলিংটা বিপিএল এর অন্য 6টা টিমের চেয়ে তাদেরকে একটু আগে থেকেই শুরু করতে হয়েছে। তাদের ওই জায়গাটা আরো বেটার জায়গাটাতে তারা থাকবে। হ্যাঁ, ওইখানে বাইরের কিছু প্লেয়ার তো ছিল, ধরেন আফিফ ছিল, রিশাদ ছিল, যাদেরকে তারা অতিথি খেলোয়াড় হিসেবে নিয়ে গেছিল, কিন্তু তারপরও ওই চ্যাম্পিয়ন হওয়ার কারণে এবং এই বন্ডিংটার কারণে তারা ওই জায়গাটাতে গিয়ে থাকবে। টিমটা তাদের যে আসলে কি বলা চলে যে বেশ ব্যালেন্স টিম, আপনি প্রত্যেকটা জায়গাতেই সেটা ব্যাটিংয়ে টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, বোলিংয়ে পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন, সেইখানটাতে তাদের মোটামুটি একটা খুব ব্যালেন্স স্কোয়াড আছে বলে আমার কাছে মনে হয়। তারা যদি টিক করতে পারে, তারা যদি হচ্ছে গিয়ে তাদের মতো করে আসলে খেলতে পারে, তাহলে এই দলটার আসলে টি-20 ফরম্যাটে খুব ভালো একটা দল বলেই আমার কাছে মনে হয়। দুর্বলতা বলতে ওই যে কয়েকটা সেটব্যাক, ধরেন সৌম্য সরকারের ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরু অংশে না পাওয়াটা, ওইটা একটা সেটব্যাক। একটা সেটব্যাক হচ্ছে গিয়ে আল্লাহ নবী গাজানফার, তাকে হচ্ছে গিয়ে না পাওয়াটা, এটা একটা সেটব্যাক। আর আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সের ক্ষেত্রে তাদের স্পেশালি বোলিং ডিপার্টমেন্টটাতে বিদেশি খুব বেশি হচ্ছে গিয়ে ওরকম বলার মতো খুব বেশি তাদের নেই, মানে বোলার নেই যারা হচ্ছে গিয়ে ওই ডিফারেন্সটা মেক করে দিতে পারবে। ওই জায়গাটাতে কিছুটা দুর্বলতা আছে বলেই আমার কাছে এইখানটাতে মনে হচ্ছে। তাহলে সবকিছু মিলিয়ে রংপুর রাইডার্সের যে দলটা হলো, যে স্কোয়াডটা হলো, সেই স্কোয়াডটা আসলে কত দূর যাবে? তারা কি গ্লোবাল সুপার লিগে যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক তেমনি ভাবে বিপিএলও চ্যাম্পিয়ন হতে পারে? আমি কিন্তু তাদের সেই সম্ভাবনা জায়গাটা একেবারে না, মানে উড়িয়ে দিতে পারছি না। তাদের যে স্কোয়াডটা খুব ব্যালেন্স স্কোয়াড বলে আমার কাছে মনে হয়, এবং সেক্ষেত্রে তাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে যে তারা প্লে অফে যদি না খেলতে পারে, টপ 4 টিমের মধ্যে অন্তত পক্ষে যদি না থাকতে পারে, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। এখন তারা কি ওভারওয়েলমিং ফেভারিট টুর্নামেন্টের শিরোপা জয়ের জন্য? তা হয়তো নয়, কিন্তু শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে তারা টুর্নামেন্টটা শুরু করবে এবং সেটা করতেই পারে। এবং আমার কাছে মনে হয় যে অন্তত পক্ষে এই দলটা প্লে অফে খেলবে, চাই কি ফাইনালেও খেলতে পারে। আপনার কি মনে হয় রংপুর রাইডার্সকে নিয়ে? আপনার প্রেডিকশনটা কি?